এটাই নিয়ম যে। নিয়মটা জঘন্য খারাপ। আমার এটা একদম পছন্দ না। তাহলে আপনি কি চান? দুই পরিবার সবাই দ্বীপের মধ্যে গাছ ডালপালা দিয়ে বিশাল এক বাড়ি বানিয়ে সেই গাছের ছাল পরে জীবনটা কাটিয়ে দিই? মারিয়া কন্ধনত অবস্থায় হেসে ফেলে এবং বলে, আমি কি সেটা বলেছি? আমি তো শুধু বাপিয়ার মামা বাপিয়ার মামার থেকে আলাদা হতে চাচ্ছি না। আজিম হাই তুলে বলতে লাগলো, আপনি বড়লোক মানুষ বাপু। আপনার মাম্মা বাপ্পা আপনি বড়লোক মানুষ বাপু, আপনার মাম্মা বাপি আছে। আমাদের তো সেটা নেই। আমাদের মতো গরিবের আছে আব্বু আম্মু। মারিয়া এবার জোরে হেসে ফেলল। ওকে হাসতে দেখে আজিম স্বস্তির নিঃশ্বাস ফেলল। মারিয়া হাসতে হাসতেই বলল, এভাবে হাসাবেন না প্লিজ। আল্লাহ আল্লাহ, আমি গরিব দুঃখের কথা বলছি আর আপনি হাসছেন। আপনার লজ্জা করছে না? মারিয়া চোখ সরু করে আজিমের দিকে তাকায়। আজিম মজা করা বাদ দিয়ে মারিয়ার গালে আলতো করে হাত রেখে বলল, এভাবেই ভালো লাগে আপনাকে। দয়া করে কান্না করবেন না। আপনাকে কাঁদতে দেখলে আমার ভালো লাগে না। মারিয়া হাসতে লাগলো, কিন্তু হুট করে একটা বিষয় মাথায় চলে আসতেই মারিয়া আচানক মুখটা গম্ভীর করে ফেলল। তারপর কাট কাট গলায় বলল, আপনি আমার সাথে কথা বলবেন না। আপনার প্রতি আমি রেগে আছি। আজিম ভ্রুকুচকে বলে, কেন? আপনি আমাকে কতটা কষ্ট দিয়েছেন তা কি ভুলে গেছেন? আপনার জন্য আমি কত কান্না করেছি জানেন? আচ্ছা তাই। হ্যাঁ, অবশ্যই। আপনি আমার ফোন রিসিভ করতেন না, আমাকে একটা মেসেজ পর্যন্ত দিতেন না। আমি লজ্জা ভুলে একদিন মেসেজ দিয়েছিলাম, কিন্তু আপনি আমার মেসেজ সিন করে রেখে দিয়েছিলেন। আজিম হা হয়ে মারিয়ার দিকে তাকিয়ে থাকে এবং মুচকি হেসে বলে, আর আরও আছে। তারপরেও আমি মেসেজ দিয়েছিলাম, কিন্তু আপনি বলেছিলেন। আমাকে মেসেজ দিবেন না, আমি বিরক্ত বোধ করছি। ওই মেসেজ দেখে কত কষ্ট পেয়েছিলাম জানেন? আমার বক্ষপিঞ্জরে অসহ্য ব্যথা হচ্ছিল। আপনি খুব খারাপ একটা লোক। আজিম মুগ্ধ চোখে অনবরত কথা বলতে থাকা মারিয়ার দিকে তাকায়। তারপর বলে, আর কিছু বলবেন ম্যাডাম? এই ঢঙের ডাক ডাকবেন না। আমি খুবই রেগে আছি। আপনার মতো হৃদয়হীনা পুরুষ আমি দ্বিতীয়টা দেখিনি। ধন্যবাদ ম্যাডাম। মারিয়ার আগের দৃষ্টিতে আজিমের দিকে তাকিয়ে থাকে। সে চাহনিতেও আজিম স্বাভাবিক থাকে। ও হুট করে মারিয়ার দুগালে দুটো করে মোট 4টা চুমু খায় এবং বলে, এত রেগে যান কেন বলুন তো ম্যাডাম? মারিয়া স্থির হয়ে গেল। ও চোখ বড় বড় করে আজিমের দিকে তাকিয়ে থাকলো। আজিম তবুও বিচলিত হলো না, বরং ওর ঠোঁটের কোণে অস্পষ্ট হাসি। ও এবার মারিয়ার ওষ্ঠে চুমু খেতে লাগে। কিছু সময় পর ওকে ছেড়ে দিয়ে আজিম বাঁকা হেসে বলতে লাগলো, এবার ম্যাডামের রাগ ভাঙানো যাক। রুমে স্থান জোগাড় করতে না পেরে ওসমান আর বাড়ির ছাদে চলে আসে। ওরা এই ভেবে খুশি হলো যে এখানে অন্তত জায়গা পাওয়া যাবে। শীত শীত পড়তে শুরু করেছে, তাই ছাদে এসে অন্তত কেউ থাকার কথা নয়। কিন্তু সেগুড়ে বালি ওরা এসে দেখে ছাদের সমস্ত জায়গাটাই প্রায় মানুষজন দিয়ে ভরা। গাদাগাদি করে সবাই শুয়ে আছে। তা দেখে ওসমান কাট কাট গলায় বলতে লাগলো। বারিশ কোনো কথা না বলে চুপচাপ ফাঁকা জায়গা খুঁজতে লাগলো। অনেক খোঁজার পরও একটু জায়গা ফাঁকা পেল। সেখানে কষ্ট মষ্ট করে দুজন থাকা যাবে। বারিশের পিছু পিছু ওসমানও আসে। ওসমান আশেপাশে তাকিয়ে বলতে লাগলো। বারিশের কথায় না দিয়ে গিয়ে চুপচাপ আটসাট হয়ে শুয়ে পড়ে। ওসমানও বুকে পাহাড় সমান দুঃখ পুষে রেখে সেখানে শুয়ে পড়ে। এক কাঁধের উপর ভর দিয়ে থাকতে হচ্ছে, তাই বুকের ব্যথাটা বেড়ে যাচ্ছে ওসমানের। তবে সেই ব্যথার কথা ক্ষণিকের জন্য ভুলে গিয়ে ও বারিশের দিকে তাকিয়ে বলতে লাগলো। এই আজিমের বাবা কি পুরো রংপুরের বিভাগের মানুষকে দাওয়াত দিয়েছে নাকি? যেখানে যাই সেখানেই মানুষ। ঢাকায় থাকে ট্রাফিক জ্যাম, আর এখানে লেগেছে হিউম্যান জ্যাম। কি জ্বালা! এখনো কথা না বলার প্রতিজ্ঞা পালন করছিস? বাড়ি জবাব দিল না। ওসমান পুনরায় বলতে লাগলো। আমার মতো ইন্ট্রোভার্ট ছেলেকে এক্সট্রোভার্ট বানাতে তোর লজ্জা করছে না? তোর জন্য আজকাল সারাক্ষণই পটর পটর করা লাগছে। এবারও জবাব নেই। ওসমান চোখ সরিয়ে নেয়। একটু চুপ থেকে ও পুনরায় বলতে লাগলো। মারিয়ার বাবা আমাদের ব্যাপারে সব জেনে গেছে, তবে আমাদের কিছু করেনি, এমনকি কিছু বলেওনি। তাহলে এখনো চুপ করে আছিস কেন? বারিশের মুখ একদম নিস্তব্ধ। ও এক নজর আকাশের দিকে তাকিয়ে আছে। ওসমানের কথা আদৌ শুনেছে কিনা সেটাও একটা গবেষণার বিষয়। ওসমান এবার একটু অভিমান করলো। যা, আমিও আর কথা বলবো না। জবাব এলো না। ওসমান এবার সবচেয়ে কার্যকরী অস্ত্রটাই ব্যবহার করার কথা ভাবলো। ও বলতে লাগলো। এই ভাই, ওই লোকের কৃত্রিম দাঁতের পাটিটাও তো খুঁজে দিয়েছি, তাও কেন কথা বলছিস না? নেই, কোনো জবাব নেই। এ ট্রিক্স কাজ না করায় ওসমানের বুকে ব্যথা করতে শুরু করে। ও নিশ্চিত এটা আসল বালিশ না, কোনো নকল বালিশ ওর সাথে ঘুরে বেড়াচ্ছে। ও হতাশ হয়ে মুখ গোমরা করে শুয়ে থাকলো। এমন সময় বিকট এক আওয়াজ এলো। শব্দ হওয়ার কয়েক সেকেন্ডের মধ্যে বিদ্ঘুটে দুর্গন্ধ জায়গাটায় ভরে গেল।
বারিশ ধরফর করে উঠে বসে নাক চেপে বলল। মোটা মানুষের পাদের কি গন্ধ! ওসমানও নাক চেপে ধরে উঠে পড়ে, তবে ও উচ্ছ্বাসিত গলায় বলতে লাগলো। যাক, পাদের ওসিলায় অন্তত কথা বললি। আমি এবার এই গন্ধে শান্তিতে মরতে পারবো। আয়শার শারীরিক অবস্থা দিন দিন খারাপ হচ্ছে। যে কোনো মুহূর্তে বাসা ছেড়ে দিতে পারে বারিশের বাচ্চা। বাসা ভাড়া তো দেয়নি, বরং আয়শার অবস্থা বেগতিক করে ছেড়ে দিয়েছে। ও চোখ মুখ খিচিয়ে চুপচাপ বিছানায় আতশোয়া হয়ে বসে আছে। বারিশ একটু আগে ভার্সিটি থেকে এসেছে। ও ওয়াশরুমে গোসল করছে। বারিশ গোসল সেরে আসতে আয়শার সামনে দাঁড়ায়। আয়শা নাক চেপে ধরে বলল। দূরে যান, দূরে যান। বারিশ ভ্রু কুঁচকে বইয়ের দিকে তাকিয়ে বলে। এটা কেমন কথা? গত কয়েক মাস থেকে এমন আচরণ করছো আমার সাথে। আমি কিন্তু অভিমান করব। যা ইচ্ছে করুন, কিন্তু দূরে গিয়ে করুন। আপনাকে দেখলে আমার বমি পায়। বারিশ অসহায়ভাবে আয়শার দিকে ক্ষণকাল তাকিয়ে থাকার পর রুমের বাইরে চলে গেল। মামুন হক খবরের কাগজ পড়ছিলেন। বারিশ ওনার কাছে গিয়ে বলল। বাবা, আমার গা থেকে কি গন্ধ আসছে? মামুন হক ছেলের দিকে চোখ তুলে তাকিয়ে বলল। সিগারেট খাওয়া শুরু করেছো নাকি? আমার গা থেকে সিগারেটের গন্ধ আসছে? নতুন পারফিউমটা সিগারেট দিয়ে বানিয়েছে নাকি? সেটা তুমিই ভালো জানো। বাবা হওয়ার আগে আগে সিগারেট খাওয়া শুরু করার মানে কি? আমি সিগারেট খাই না, আমার গা থেকে সিগারেটের গন্ধ আসছে। না, তাহলে সিগারেটের টপিক তুললে কেন? ছেলেরা সিগারেট খাওয়া শুরু করলেই মূলত এমন প্রশ্ন করা শুরু করে। বারিশ ভ্রু কুঁচকে বলে। বাই দ্য ওয়ে, এত কিছু তুমি কিভাবে জানো? অভিজ্ঞতা আছে নাকি? মামুন হক থতমত খেয়ে গেলেন। নিজেকে সামলে নিয়ে উনি গলা পরিষ্কার করে কপট রাগ দেখিয়ে বলেন। বেয়াদব ছেলে, নিজেই হয়তো কোনো অকাম করছো, তাই গন্ধ গন্ধ করছো। আমাকে টানছো কেন? দেখো বাবা, আমি একজন ভদ্র মানুষ, কোনো প্রকার বাজে কাজের ধারের কাছেও আমি নেই। হ্যাঁ, শুধু মাঝে মাঝে পকেট মারতো। বারিশ থতমত খেয়ে গেল। ও গলা খাকারি দিয়ে বলল। ওটা অনেক পুরাতন কথা। হ্যাঁ, ও হ্যাঁ, মাঝে মাঝে কার কার জানি হাড্ডিও ভেঙে দিত, গালিগালাজ করতো। এছাড়া তোমার মাঝে খারাপ কোনো গুণ নেই, নিতান্তই ভদ্র একজন। বারিশ কেসে উঠে। অতীতে লাড়া দিবেন না মিস্টার মামুন বাবু, অতীত বড় ভয়ঙ্কর। চুপ করো বেয়াদব ছেলে। ধন্যবাদ। শুনলাম আপনার অতীত নাকি একটু কলঙ্কিত মামুন বাবু। আম্মুর কাছ থেকে কিসব জানি শুনেছিলাম। লজ্জা শরমের তো বালাই নেই। এত বড় দামড়া হওয়ার পরেও শ্বশুরের সাথে দুটো মিষ্টি কথা বলার মুরদ নেই। মুরদ তো এখনো হয়নি। বারিশ আহত হলো। ওর বাবা ওর সবচেয়ে দুর্বল জায়গায় আঘাত হেনেছে। শত চেষ্টা করেও বারিশ নিজের শ্বশুরের মন গলাতে পারেনি। তার থেকে দুটো মিষ্টি কথা শুনতে সক্ষম হয়নি। এটা খুবই দুঃখের কথা। মামুন হক ছেলেকে কষ্টে পতিত করার পর হনহন করে জায়গা প্রস্থান করলেন। বারিশ কিছুক্ষণ দুঃখ বিলাস করার পর আয়নার সামনে গিয়ে দাঁড়ায়। নিজেকে খুঁটিয়ে খুঁটিয়ে দেখতে লাগলো। আমার থোপড়া কি এতই খারাপ যে দেখলেই বমি পায়? আমার স্নো হোয়াইট তো আমাকে গোবরের থেকেও কম মূল্যবান বানিয়ে দিল। ছে! রুমে বারিশ মনে মনে দুঃখ পুষে রেখে পুনরায় রুমের দিকে যেতে লাগলো। আসলে বউকে না দেখে থাকতে পারে না বেচারা। তবে যাওয়ার সময় নিজের পুরো শরীর শুকতে শুকতে গেল। ও কোনো গন্ধই পেল না। সে যাকে বাড়ির রুমের কাছাকাছি এসে মুখটা খুবই আদুরে করলো। তারপর বউয়ের কাছাকাছি গিয়ে বলল। স্নো হোয়াইট, আমার গায়ে একটু গন্ধ নেই। আয়শা স্বাভাবিকভাবে বসেছিল, কিন্তু বারিশকে দেখার সাথে সাথেই ও মুখটা বমি করার মতো করে বলল। বমি আসছে, দূরে যান। বারিশের হাস্যোজ্জ্বল মুখটা পোড়া বেগুনের মতো চুপসে গেল। ও মনমরা হয়ে একটু দূরে গিয়ে দাঁড়িয়ে থাকে। দূরে যেতে আয়শা স্বাভাবিক হলো, তবে বারিশের দিকে নজর যেতে ওর খারাপ লাগলো। অবশ্য ওরও কিছু করার নেই। প্রেগনেন্সি পিরিয়ডে অনেক অদ্ভুত অদ্ভুত পরিবর্তন আসে। এই যে যেমন আয়শা নিজের স্বামীকে সহ্য করতে পারছে না, বারিশের অসহায় মুখটা আবার সহ্য করতে পারছে না, তাই ও নরম গলায় বলল। শুনুন। আয়শা বারিশ চৌকিতে ওর দিকে তাকিয়ে বলল। কি হয়েছে স্নো হোয়াইট, কিছু লাগবে? আয়শা মুচকি হেসে মাথা নাড়িয়ে বলল। না, তবে একটা কথা ছিল। বলো। মন খারাপ করবেন না, প্রেগনেন্সির কারণে এমনটা হচ্ছে। আপনার গায়ে কোনো গন্ধ নেই। জানি। শুনুন না, বলো। সবচেয়ে কাছের মানুষগুলোর ক্ষেত্রেই এমন হয়। আপনি আমার খুব কাছের মানুষ, প্রাণের মানুষ। তাই এই সময় আপনার শরীরের ঘ্রাণ আমি সহ্য করতে পারছি না, কারণ আপনার শরীরের ঘ্রাণটা আমার সবচেয়ে বেশি পছন্দের। ওর কথা শুনে বারিশের মন খারাপ পালিয়ে গেল।
হাসতে শুরু করে দিল। ওর দেখা দেখি আয়েশাও হাসতে লাগলো। দুজনের হাসাহাসি কিছুক্ষণ চলমান থাকলো। একটু পর বাড়ির সব বিষাদ ভুলে এক পা এক পা করে আয়শার দিকে এগিয়ে আসলো। কাছাকাছি আসার সাথে সাথেই লজ্জাবতী আয়শা নাক মুখ চেপে ধরে বলল, দূরে যান, দূরে যান। খুবই দুর্গন্ধ। বারিশ ফাটা বেলুনের মতো আবার চুপসে গেল। ওর কষ্টে বুকটা ফেটে যাচ্ছে। বউয়ের কাছে যেতেই পারছে না বহু মাস থেকে। আয়শা এখনো বলেই চলেছে। বমি আসছে, নিজের থোবড়া নিয়ে বাইরে যান। বারিশ মিনমিনে গলায় বলল। আমি এতটাও খারাপ দেখতে না, স্নো হোয়াইট। তিশা ও ওসমানের কাঁধে মাথা রেখে ফোন চালায়। ওসমান তিশার মাথার চুলগুলোতে হাত বুলিয়ে দিতে দিতে বউকে খুঁটিয়ে খুঁটিয়ে দেখ। এত আদুরি একটা বউ পেলে স্বামীরা এভাবেই তাকিয়ে থাকবে, এটাই স্বাভাবিক। একটু পর ওসমান তিশার ঘাড়ে চুমু খায় এবং বলতে লাগলো। শোনো, তৃষা লাজুক হেসে ওর দিকে তাকিয়ে বলল, জি বলুন। তোমার কি মনে হয় না আমাদের মতো দেখতে কেউ একজন আসুক? ওসমানের কথার মানে বুঝতে পেরে তিশা লজ্জায় লাল হয়ে গেল। বউয়ের থেকে জবাব না পেয়ে ওসমান ওর চুলে আঙ্গুল চালিয়ে বলতে লাগলো। কি হলো, কথা বলছো না যে? তিশা অস্পষ্ট স্বরে বলল, জি, উচিত। কি উচিত? আসা উচিত। কার আসা উচিত? যার আসা উচিত। কার? তিশা এবার চোখ পাকিয়ে ওসমানের দিকে তাকিয়ে বলতে লাগলো। নাটক করেন আমার সাথে? ওসমান অস্পষ্ট হাসে। ওর আসলে তিশাকে লজ্জা পেতে দেখতে ভালোই লাগে, তাই তো ইচ্ছে করে লজ্জা দিতে থাকে। তিশার ফোলা ফোলা গাল দুটো আলতো করে হাত রেখে ওসমান বলতে লাগলো। আরে এত রেগে যাও কেন? রাগান কেন? ভালো লাগে তাই। তিশা বুকে দুহাত গুজে বলল। অসহ্য। সহ্য? বিরক্তিকর। অবিরক্তিকর? মন খারাপ করবেন না। মাথা ঠান্ডা করবে না? চুপ থাকুন। কথা বলো। শাট আপ। ক্লোজ আপ, কাছে আসার গল্প। তিশা ভয়ানক রাগী দৃষ্টিতে ওসমানের দিকে তাকায়। ওসমানের চোখে মুখে দুষ্টুমি। তিশার মনে হচ্ছে ওসমানের চাপা ফাটিয়ে দিতে। ও রাগ কন্ট্রোল না করতে পেরে বলতে লাগলো। পুরুষ মানুষ এত অসহ্যকর হয় কিভাবে? ওসমান অত্যন্ত শান্ত গলায় বলল। মেয়ে মানুষ এত সুন্দর হয় কিভাবে? তিশার কপাল কুঁচকে গেল। ওসমান আফসোসের স্বরে বলতে লাগলো। আমার তো তখন খারাপ লাগে যখন দেখি কেউ নারী আর পুরুষের সমান বলে চেঁচায়। ভাই, এত সুন্দরীদের সাথে আমাদের মতো পাঠার তুলনা তোমরা কেউ কিভাবে দাও কিভাবে? তিশা ফিক করে হেসে ফেলে এবং বলে। আপনি খুবই খারাপ। সেটা তো আমি নিজেও স্বীকার করি। আমার মতো খারাপ আর কেউ আছে? কিন্তু বউ কত সুন্দরী আমার। থামুন তো। ওসমান তিশার সন্নিকটে যেতে যেতে ফিসফিসিয়ে বলে। ভীতুকন্যা, শোনো। তিশা ওর কণ্ঠে ভরকে যাওয়া গলায় বলল। কি 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 চান? চলো না, কি? কাছে আসার গল্প। অশ্লীল লোক, দূরে যান। হুম, কাছে আসুন বলতে হয়। আজিম নিজের 5 মাস পুরাতন বউকে নিয়ে আজ ঘুরতে বেরিয়েছে। আজ বসরূপী শ্বশুরের কাছ থেকে একবেলা ছুটি নিয়ে বাইক জার্নি করতে বেরিয়েছে। পরিষ্কার রাস্তায় বাইক ছুটে চলেছে। আশেপাশে সারি সারি গাছপালা যেন সেই জার্নিকে আরো আকর্ষণীয় করে তুলেছে। মারিয়া সেই সবুজের সমারোহ দেখতে দেখতেই বলল। প্রকৃতি অনেক সুন্দর, তাই না? তাদের সন্দেহ নেই, কিন্তু আপনার থেকে বেশি সুন্দর না। আর যাই হোক না কেন, পুরুষ মানুষ আজিম হেসে ফেলে, বলে। ভালো মানুষের দাম নেই, ভালো কথার দাম নেই, সত্য কথার দাম নেই, এমনকি ভালোবাসারও দাম নেই। চুপ থাকুন, বাইক চালানোর মনোযোগ দিন। আজিম বিড়বিড় করে বলল। স্টোর। বাইক চলতে চলতে এক ফুলের দোকানের সামনে আসে। আজিম তা দেখার সাথেই বাইক দাঁড় করায়। তারপর দোকানদারকে বলে। আঙ্কেল, বেলি ফুলের মালা দিন তো। এসবের কি দরকার ছিল? অবশ্যই দরকার ছিল, ফুলের সৌন্দর্য বৃদ্ধির জন্য ফুলের দরকার আছে বইকি। দোকানদার বেলি ফুলের মালা দেয়। আজিম টাকা পরিশোধ করতে লাগলো। তখনই মারিয়া বলল। মারিয়া কথা বলার ভাষা হারিয়ে ফেলেছে। ও মাথা নিচু করে মুচকে হাসলো। আজিম ওর হাতে বেলি ফুলের মালাটা বেঁধে দিয়ে আবারও বাইক চালাতে শুরু করে। কিছু দূর যেতেই একটা নিরিবিলি জায়গায় চোখ যেতে আজিম বাইক থামায়। মারিয়া ভ্রুকুচকে বলে। কি হলো? নমুনা। কেন? আহা, নমুনা না। মারিয়া ভ্রুকুচকে রেখে বাইক থেকে নামে। আজিম বাইক সাইড করে রেখে মারিয়ার হাত ধরে বলে। আপনার সাথে প্রকৃতিটা একটু উপভোগ করা যায়। ওরা সবুজ ঘাসের উপর গিয়ে বসে পড়ে। মারিয়ার হঠাৎ যেন মনে হচ্ছে আজিমকে আজ একটু বেশি সুন্দর লাগছে। ও মুগ্ধ নয়নে স্বামীর দিকে তাকিয়ে থাকলো। সেটা আর চোখে খেয়াল করে আজিম বলে।
এভাবে তাকাবেন না, আমার লজ্জা লাগছে। বলেই হাসতে হাসতে শেষ। তা দেখে মারিয়া ব্যঙ্গ করে বলতে লাগলো, আপনার লজ্জা আছে? আপনি যে কী লেভেলের নির্লজ্জ সেটা আমি বিয়ের পরে জেনেছি। যান, লজ্জা দিবেন না। মারিয়া ভ্রুকুচকে আজিমের দিকে ক্ষণকাল তাকিয়ে থাকার পর চোখ সরিয়ে নেয়। আজিম অবশ্য এখনো হাসছে। একটু পর নিজের লজ্জা কাটিয়েও বলতে লাগলো, বারিশ আমার ওসমানের অনেক কিউট, তাই না? আপনি আমার শখের নারী হলেও ওরা আমার শখের বেডা। মারিয়া চোখ মুখ কুচকে বলল, ছ্যা, লজ্জা করুন একটু। যেখানে সেখানে লজ্জা করতে নেই, ওসমান আর বারিশের বেলায় তো আরও না। মারিয়া মুখ ভেঙচিয়ে অন্যদিকে তাকায়। আজিম আনমনে রাস্তার দিকে তাকিয়ে থাকে। হঠাৎই দেখে একটা অ্যাম্বুলেন্স এসে থামে রাস্তার পাশে। সেখান থেকে একটা ছেলেকে এক প্রকার ধাক্কা দিয়ে বের করে দেওয়া হলো। তারপর অ্যাম্বুলেন্স আবারও চলতে শুরু করলো। ঘটনাটা খুবই অদ্ভুত। তার চেয়েও বড় অদ্ভুত বিষয় হচ্ছে সে অসহায় ছেলেটা। আজিম ভ্রুকুচকে ছেলেটার দিকে তাকিয়ে মারিয়াকে বলল, আচ্ছা, ভালোবাসা বেশি হলে কি সব জায়গায় সে মানুষটাকেই চোখে পড়ে নাকি? কেন বলুন তো? দেখুন না, মনে হচ্ছে সামনের ছেলেটা বারিশ। মারিয়া সচকিত সেদিকে তাকিয়ে কাট কাট গলায় বলে। ওটা বারিশ ভাইয়ের মতো না, বরং বারিশ ভাইয়াই। আজিম অবাক গলায় বলে। আসলেই আমার ভালোবাসার টান কি এখানে চলে আসলো? মারিয়া তরক করে উঠে দাঁড়িয়ে ব্যস্ত গলায় বলে, রাখুন আপনার ভালোবাসা, বারিশ ভাইয়ের কী হয়েছে সেটা আগে জানতে হবে। মারিয়া গটগট পায়ে বারিশের দিকে এগিয়ে গেল। আজিমও হুঁশ ফিরে পেয়ে বউয়ের পেছন পেছন গেল। গিয়ে মারিয়া বলতে লাগলো, ভাইয়া, এখানে কি করছেন? অ্যাম্বুলেন্স কেন? কার কি হয়েছে? আপনি অসুস্থ? আয়শা ঠিক আছে তো? আর আপনাকে অ্যাম্বুলেন্স থেকে নামিয়ে দেওয়া হলো কেন? আজিম যে তালে চোখ বড় বড় করে মারিয়ার দিকে তাকালো, বারিশও সেই তালে চোখ বড় বড় করে ওর দিকে তাকালো। বারিশের বুকে হাত দিয়ে বলল, ভোটকা, তোর বউকে সামলা, আমার শ্বাস টান উঠে যাচ্ছে। তোর কি? আমারই তো উঠে যাচ্ছিল। এবার বল, তোর কি হয়েছে? বারিশ ব্যস্ত গলায় বলল। আমার বাচ্চা নাকি আসতে চলেছে। মারিয়া উত্তেজিত হয়ে বলল। আসলেই? কি মজা! ও তৎক্ষণাৎ কারো ফোনে ফোন লাগায় এবং তার সাথে কথাও বলে। আজিম সেদিকে নজর না দিয়ে বারিশকে উদ্দেশ্য করে বলে, সেটা বড় কথা নাই, বড় কথা হচ্ছে তোকে অ্যাম্বুলেন্স থেকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিল কেন? বারিশ ঠোঁট উল্টে বলল, দুঃখের কথা আর বলিস না, আমার বউটাকে শুধু বলেছিলাম আসলেই আমি বাবা হব। এতটুকুই? হ্যাঁ তো। আজিম চোখ শুরু করে বলল। সত্যি? বারিশ চোরা চোখে বলে, না মানে এই প্রশ্নটা আমি শুধুমাত্র 500 বার জিজ্ঞেস করেছিলাম, তাতেই রেগে গিয়ে বউ আমাকে নামিয়ে দিয়েছে আর বলেছে বাবা না আপনি মামা হতে চলেছেন। বেচারা বারিশ মনের মধ্যে দুঃখ পুষে রেখে আজিমের সাথে হাসপাতালে আসে। আজিমের বউ হুট করে ওকে আর পাত্তা দিচ্ছে না। আয়শার ডেলিভারির কথা শোনার পরপরই ও কোনো একজনের সাথে ফোনে কথা বলার পর রিক্সা নিয়ে হাসপাতাল চলে গেছে। এসবের মাঝে ওর যে একটা স্বামীও আছে সে কথাও ভুলেই গেছে। আজিম বারিশের দুঃখের কথা শুনতে ব্যস্ত ছিল বিধায় বউকে আটকাতে পারেনি। যাকগে সে কথা। হসপিটালের নির্দিষ্ট করিডোরে আসতে ওরা দেখতে পেল লোক সমাগম। মনে হচ্ছে এখানে ফ্রিতে বিরিয়ানি দেওয়া হচ্ছে, কিন্তু তা না। এখানে আসলে আয়শা আর বারিশের বাড়ির লোকজন ভিড় করে দাঁড়িয়ে আছে। সেসবে মনোযোগ না দিয়ে বাড়ির সোজা ওটি রুমের সামনে গিয়ে দাঁড়ায়। সবকিছু ভুলে ওর হঠাৎ খুব টেনশন হচ্ছে। গত কয়েকদিন থেকে রাতের বেলা শুধু দুঃস্বপ্ন এসে হানা দিত ওর স্বপ্নে। ও বিড়বিড় করে বলল, আমার স্নো হোয়াইট ঠিক থাকবে তো? ওর ভীষণ চিন্তা হচ্ছে। সেই চিন্তা বেড়ে গেল যখন আয়শার কান্না জড়ানো চিৎকার ওর কানে আসতে লাগলো। এবার বারিশের অবস্থা ব্যাগতিক হয়ে গেল। ও জোরে জোরে শ্বাস নিতে লাগলো। ওটি রুমের দিকে এক দৃষ্টিতে কিছুক্ষণ তাকিয়ে থাকার পর পিছু ঘুরে সকলের দিকে এক এক করে তাকাতে লাগলো। প্রথমে দেখতে পেল হাসান শেখকে। উনি ওনার স্বভাবসুলভ গম্ভীরতা নিয়ে চুপচাপ বেঞ্চে বসে আছেন। আর সানিয়া শেখ ওনার পাশে বসে অনবরত বলেই চলেছেন, আপনি ভয় পাচ্ছেন না তো? আমি কিন্তু একদম ভয় পাচ্ছি না। কথাটা বলে সানিয়া শেখ বুকে হাত দিয়ে জোরে জোরে শ্বাস নিতে লাগলেন। হাসান শেখ ওনার দিকে গম্ভীর মুখে তাকান। কিছু হয়তো বলতে চাইছেন, কিন্তু মেয়ের অবস্থার কথা ভেবে চুপ থাকলেন। এই বুড়ো দম্পতিকে ঠিক পাশেই মামুন হক আর বিলকিস বেগম বসে আছেন। সানিয়া শেখ মাফ করে দিলেও বিলকিস বেগম এখনো সুফির জন্য মামুন হককে মাফ করতে পারেনি। এটা একটা খুবই দুঃখের কথা বলা চলে। ওদিকে তিশা আর মারিয়া একে অপরের সাথে এ নিয়ে ঝগড়া করছে যে আয়শার বাচ্চার সাথে কার বাচ্চার বিয়ে হবে। যে সে ঝগড়া না, ওরা দুজন সেই লেভেলের ঝগড়া চালিয়ে যাচ্ছে। ওসমান আহাম্মক হয়ে ওদের ঝগড়াই শুনছে। সবচেয়ে শেষে হাসপাতালে এসে উপস্থিত হওয়া আজিম কয়েক প্যাকেট মিষ্টি অগ্রিম কিনে এনেছে। তবে সেই
প্যাকেট থেকে এক প্যাকেট মিষ্টি ও নিজেই ইতিমধ্যে খেয়ে ফেলেছে। অবশ্য এখনো পাওয়া চলমান এখনো খাওয়া চলমান রয়েছে। আয়েশার বাচ্চা পৃথিবীতে ল্যান্ড করার আগে আজিম সব মিষ্টি খেয়ে ফেলে কিনা সেটা এক বিরাট চিন্তার কথা। সকলে কারবার এক এক করে দেখার পর বারিশের মাথা চক্কর দিতে লাগলো। ওর কানে আবারও আয়েশার চিৎকার ভেসে আসে। ওর এবার সত্যিই অবস্থা খারাপ। ও চোখে অন্ধকার দেখতে শুরু করে। শেষ পর্যায়ে মাথা ঘুরে মেঝেতে পড়ে গেল। কিছু পড়ার শব্দ কানে যেতে সবাই ক্ষণিকের জন্য ভুলে গেল সেদিকে। কিছু পড়ার শব্দ কানে যেতে সবাই নিজেদের ব্যক্তিগত কাজের কথা ক্ষণিকের জন্য ভুলে গিয়ে সেদিকে তাকায়। বাড়ির যে জ্ঞান হারিয়েছে এটা বুঝতে সকলে 1 মিনিটের মতো সময় লাগলো। বোঝার সাথে সাথে সকলে ওর দিকে ছুটে গেল। ঠিক এই সময় বর্ষা, বায়েজিদ আর বীরও আসে। এসে বারিশের অবস্থা দেখে ওরা হতভম্ব হয়ে গেল। সবচেয়ে বেশি হতভম্ব হলো বীর। ও আশ্চর্য হয়ে বলতে লাগলো, তুমি না বললে একটা ছোট্ট বাচ্চা আসবে আমার মামি মুনির ফোলাপের থেকে, কিন্তু মামুর মতো এত বড় একটা বাচ্চা আসলো কিভাবে? কেউ ওর প্রশ্নের উত্তর দেওয়ার প্রয়োজন বোধ করলো না। সবাই বারিশকে নিয়ে ব্যস্ত। ওসমান আর আজিম ওকে তুলে পাশের একটা কামরায় নিয়ে গিয়ে বেডে শুয়ে দিল। ডাক্তার ডেকে আনা হলো তৎক্ষণাৎ। ডাক্তার বারিশকে চেক করে। সবাই চিন্তিত মুখে ওনার দিকে তাকান। চেক করা শেষে ডাক্তার সামান্য হেসে বলেন। কথাটা বলে ডাক্তার চলে গেল। সকলে খানিকটা আশঙ্কামূলক হলো। আজিম ফিসফিস করে ওসমানকে বলে, ডক্টরের মুচকি হাসি দেখে তো আমি ভয় পেয়ে গেছিলাম। কেন? ভেবেছিলাম হয়তো বলবে আপনারা মামা হতে চলেছেন, উনি প্রেগনেন্ট। টেনশন মাথায় জমা হয়ে আছে যে ওসমান হাসার কথা ভুলেই গেল। মনে মনেও অনেক জোরেই হেসেছে, কিন্তু বাস্তবে হাসি বেরোচ্ছে না। আজিমও অবশ্য খুব একটা আগ্রহ দেখালো না ওর হাসি দেখার জন্য, বরং কথাটা বলার পরই ও আবারও মিষ্টি খেতে শুরু করে দিয়েছে। ওদিকে সুযোগ পেতে হাসান শেখ মামুন হকের কাছে গিয়ে গাম্ভীরতা নিয়েই বললেন, এমন হ্যাংলা ছেলেকে যে কি হিসেবে মেয়ে জামাই বানিয়েছিলাম আল্লাহ জানে। এ তো দেখছি সিসকাদুনি রমণীর মতো অল্পতেই জ্ঞান হারিয়ে ফেলে। মামুন হকের খুবই দুঃখ, তাই উনি কোনো জবাব দিলেন না। তবে মনে মনে বললেন, একবার আমার বিল্লি আমাকে মাফ করে দিক, তারপর এই কথার বদলা আমি নেব। বারিশের পাশে সবাই দাঁড়িয়ে আছে। মামুন হক মায়া ভরে ছেলের দিকে তাকিয়ে ওর হাতে হাত রেখে বিড়বিড় করে বলল, আমার বেচারা ছেলেটা কত ভয় পেয়ে গেছে, ইস। হঠাৎই পাশের রুম থেকে বাচ্চার কান্না ভেসে আসতেই মামুন হক শটা নিয়ে ছেলের হাত ঝাটকা মেরে দূরে সরিয়ে দেয় এবং বাকিদের মতো নিজেও হুড়মুড় করে রুম থেকে বেরোয়। কিন্তু ওদিকে ওনার ঝাটকা খেয়ে যে বারিশ বেড থেকে নিচে পড়ে গেছে সেটা আর খেয়াল করলেন না। কেউ না করলেও ওসমান অবশ্য খেয়াল করলো, কিন্তু ক্ষণকাল মেঝেতে উল্টে হয়ে পড়ে থাকা বারিশের দিকে তাকিয়ে ও নিজেকে সান্ত্বনা দিয়ে বলল, শুয়েই তো আছে, এভাবেই থাক। আমি আগে মামু হওয়ার আনন্দটা উপভোগ করি। কথাটা বলে ওসমান রুম থেকে বেরিয়ে গেল। দেখলো অলরেডি অতিথি চলে এসেছে নতুন। গিয়ে দেখে অলরেডি নতুন অতিথি চলে এসেছে। সবাই তাকে নিয়ে ব্যস্ত। ওসমানও ছুটে সেদিকে গিয়ে বাচ্চাটাকে নেওয়ার চেষ্টা করে। বাচ্চা কারাকারি করার অনুষ্ঠানে বীর অবশ্য যোগদান করেনি। ও ব্যস্ত নিজের প্রশ্নের উত্তর খুঁজে বের করতে। ও কিছুকি দিয়ে বাচ্চাটাকে দেখতে লাগলো। তারপর পাশের কামরায় গিয়ে উল্টে পড়ে থাকা বারিশকে এক পলক দেখে আসলো। চুলছেরা বিশ্লেষণ করার পর বীর আপন মনেই বলল, ও তার মানে মামুর মতো দেখতে বড় বাচ্চাটা আসলে আমার পাছা লাল করতে চাওয়া ব্যক্তিগত মামু, আর এই পটল সাইজের বাচ্চাটা হচ্ছে আমার সুন্দরীর ফুলাপের থেকে বের হয়ে আসা বাচ্চা। ঝগড়ার শব্দ কানে আসতে বীর নিজের সাথে কথা বলা বাদ দিয়ে সামনে তাকায়। দেখতে পেল ওর নানি মানে বিলকিস বেগম ছোট বাচ্চাটাকে নিজের আয়ত্তে নিয়ে এসেছে। উনি বাচ্চাটার সাথে আদুরি গলায় কথা বলতে লাগলেন। অতি আবেগে এসে উনি পাশে থাকা মামুন হককে বললেন, একদম আমাদের ছোট বারিশের মতো লাগছে না? মামুন হক চমকে গেলেন, থমকেও গেলেন। ওনার বউ ওনার সাথে অবশেষে কথা বলেছে। সুযোগের সদ্ব্যবহার করে মামুন হক নরম গলায় বললেন, বিল্লি, মাফ করে দাও না প্লিজ। বিলকিস বেগম এতটাই উৎফুল্ল হয়ে আছে যে উনি বলতে লাগেন, আচ্ছা, মাফ করে দিলাম। মামুন হক মহা খুশি। উনিও এবার নাতিকে নিয়ে ব্যস্ত হয়ে পড়েন। তার পরিবার আসলেই ছোট্ট একটা পকেট মার চলে এসেছে। বারিশের ছেলে চলে এসেছে। সকলে নতুন সদস্যের সাথে খুব করে কথা বলল। এবার সেই সদস্য তার মামুর কোলে, অর্থাৎ ওসমানের কোলে। ও বাবুর কানে ফিসফিস করে বলে, এই যে কি অবস্থা তোমার? ভয় নেই, আমি তোমার বাবার মতো পাছা লাল করা মামু হব না। আমি হব তোমার সুপার মামু। যখন যা লাগবে সব আমার কাছে এসে চাইবে, ঠিক আছে মামু? বাচ্চা হয়তো নিজের মামুর কথা বুঝতে পারল,
তাই ঠোঁটে নিয়ে মুচকে আসলো। তা দেখে ওসমানেরও মুখে হাসি ছড়িয়ে পড়ে। তিশা ওর পাশে এসে দাঁড়িয়ে বলল। কেমন অনুভূতি হচ্ছে? ওসমান উৎফুল্ল গলায় বলল। অসাধারণ। আয়শার জ্ঞান ফিরে এসেছে, নিজের বাচ্চার সাথে ও পরিচিত হয়েছে, ওর নামও রাখা শেষ হয়ে গেছে। অবশ্য নাম অনেক আগে থেকে ঠিক করে রাখা ছিল, নতুন সদস্যকে শুধু তার নাম জানানো হলো। সেই সদস্যের নাম হচ্ছে আলিফ আহমেদ। তবে তবে এত কিছুর মাঝে বারিশের এখনো জ্ঞান ফিরে আসেনি। ও এখনো পাশের রুমে উল্টো হয়ে পড়ে আছে। একটু আগে অবশ্য আয়েশাকে ওই রুমে শিফট করা হয়েছে। ও ভ্রুকুচকে নিচে পড়ে থাকা বারিশের দিকে তাকিয়ে আছে। কষ্টের কথা এটাই যে বারিশকে এখনো মেঝে থেকে তোলা হয়নি। বেশ কিছুক্ষণ পর বারিশ নড়াচড়া করতে লাগলো, হয়তো ওর জ্ঞান ফিরে আসছে। ও পিটপিট করে চোখ মেলে তাকায়। ঝাপসা চোখে উঠে বসে মাথা চুলকে বলতে লাগলো। আমি কোথায়? কথা বলে ও আশেপাশে তাকাতে লাগলো। হঠাৎই একটা বাচ্চার সাথে ওর চোখাচোখি হলো। বারিশ চোখ ডোলে ভালোভাবে তাকালো। হ্যাঁ, আসলে একটা বাচ্চা ওর দিকে তাকিয়ে আছে, ওর দিকে বিরক্তি নিয়ে তাকিয়ে আছে। তাই ও বলতে লাগলো। কান্নাকার বাচ্চা, সে আবার আমাকে বিরক্তি দেখাচ্ছে। ছড়িয়ে দাঁত ফালাই দিব বেয়াদব। পেছন থেকে আজিম একটা মিষ্টি খেতে খেতে বলে। সবাই দাঁত ফেলাই নিয়ে আছে। হ্যাঁ, তোর আর কষ্ট করতে হবে না। আর হ্যাঁ, কার না কার বাচ্চা না, ওটা তোরই বাচ্চা। বারিশ চৌকিতে পিছু ঘুরে তাকায়। সবাই গম্ভীর মুখে ওর দিকেই তাকিয়ে আছে। সবার দিকে তাকানোর পর আয়শার দিকে তাকালো। সাথে সাথে আয়শা কাট কাট গলায় বলল। আপনি একমাত্র বাবা যে নিজের বাচ্চাকে সবার শেষে দেখেছে। বারিশ এখনো হতভম্ব। ও আবারও বাচ্চাটার দিকে তাকায়, তারপর অস্পষ্ট স্বরে বলে। এই জন্য এত রাগ, এত ভালোবাসো নিজের বাবাকে, আমার সোনা বাচ্চা। ওর কথা শোনার সাথে সাথে বাচ্চাটা মুখ ঘুরিয়ে নেয়। তা দেখে ওসমান বলে। আমার মামু তোকে পাত্তা দেবে না। দেখতে দেখতে কয়েক মাস কেটে গেল। সকলেই আজ নিজেদের প্রাণের ভার্সিটিতে এসেছে। 3 জুটির পাশাপাশি একটা আলাদা পোটলাও যোগ হয়েছে। সেটা হচ্ছে আলিফ, যে সবেমাত্র বসা শিখেছে। হাঁটা অন্য একদিন শেখা যাবে, এখন আপাতত মোটে। ভার্সিটি আসার পরে আজিম মারিয়াকে নিয়ে লাইব্রেরিতে গেল। ডন আন্টিকে সেখানে দেখা গেল না, তাই ওরা বুকসেলফের কাছে গেল। শার্লক হোমস সিরিজের বইগুলোর দিকে চোখ যেতে আজিম বলতে লাগলো। আপনাকে তো এই বইয়ের মাধ্যমেই খুঁজে পেয়েছিলাম। তাহলে মারিয়া বুকসেলফ থেকে বইটা নিজের হাতে নিয়ে সেখানে হাত বোলাতে বোলাতে বল। এই বইয়ের মাধ্যমে অপরিচিতাকে খুঁজে পেয়েছিলেন। আমাকে তো পেয়েছিলেন ডন আন্টির মাধ্যমে। আজিম হেসে ফেলে, দুষ্টুমি করে বলে। যাই বলুন না কেন, আপনার থেকে শত গুণে ভালো ছিল আমার অপরিচিতা। মারিয়া রেগে গিয়ে বলল। তো আমার কাছে কি? যান নিজের অপরিচিতার কাছে। আজিম সাইড থেকে মারিয়াকে জড়িয়ে ধরে বলে। তার কাছেই তো আছি। মারিয়া চৌকিতে আজিমের দিকে তাকালো। ওর তো মনেই ছিল না অপরিচিতা ও নিজেই। আজিম বইয়ের থেকে নজর সরিয়ে বলে। বুঝলেন, কিছু একটা করা উচিত। কি? চলুন আমার সাথে। আজিম মারিয়াকে নিয়ে একটা বেঞ্চে গিয়ে বসে। তারপর একটা ছেলের থেকে কাগজ আর কলম ধার নিয়ে সেখানে লিখতে শুরু করে। একটা স্মৃতি রেখে যাব নাকি? মারিয়া বুঝতে পেরে মুচকি হাসে। আজিম লিখতে শুরু করলো। নাতি নাতনিদের ইন্টারেস্টিং গল্প উপহার দেওয়া সকল দাদুদের একান্তই ব্যক্তিগত কর্তব্য। আজকের পাঠকরা তো সেসব জানে না। লেখা শেষ। মারিয়া কপাল কুঁচকে বলল। এটা কি হলো? সে আপনি বুঝবেন না, ওটা আমাদের ছেলেদের ব্যাপার। আজিম বুক সেলফে গিয়ে শার্লক হোমস বইয়ের ফাঁকে চিরকুটটা রেখে দেয়। মারিয়া বলতে লাগলো। না জানি কোন হতবাকার কাছে এই চিরকুট যাবে। আপনার এত দরদ কেন? আপনি আমাকে নিয়ে ভাববেন। মারিয়া হেসে ফেলে। ওর হাসি দেখে আজিমও হাসে। হঠাৎই পেছন থেকে একটা গম্ভীর কণ্ঠস্বর ভেসে আসলো। লাইব্রেরিতে হাসাহাসি, মেরে পিঠে ছাল তুলে দেবো। আজিম আর মারিয়া কণ্ঠটা শুনে উচ্ছ্বাসিত হয়ে পিছু ঘুরে। ওদের দুজনকে দেখতেই ডনাটির কঠিন মুখটা শান্ত হয়ে এলো। উনি অস্পষ্ট স্বরে বললেন। তোমরা এখানে? উত্তর না দিয়ে ওরা দুজন ডনাটির 2 হাত ধরে টেনে একটা বেঞ্চে নিয়ে বসায়। তারপর আজিম বলে ওঠে। আপনার এই সিম্পল চেহারা দেখার জন্য চোখ দুটো প্রায় কেঁদে ফেলেছিল। ডনাটি চৌকিতে আজিমের দিকে তাকায়, বলে। আইরিন নাকি অপমান? কেন বলবো? তবে কোটি টাকা দিলেও বলবো। ডনাটি জবাব দিলেন না। এদিকে মারিয়া ডনাটির গাল টেনে দিয়ে বলল। কি নরম নরম গাল। কথাটা বলে মারিয়া টপাটপ ওনার গালে কয়েকটা চুমু খেলো। তা দেখে আজিম অভিমানী গলায় বলল। আমাকে তো কোনোদিন এত চুমু দেননি। আপনি কি ডন আন্টি নাকি? সেটাও একটা কথা। ডন আন্টি হতভম্ব হয়ে ওদের কথা শুনতে লাগলেন। ওরা দুজন একের পর এক লজ্জাজনক কাজ করে করে ডন আন্টিকে লজ্জার স্বাদ পাওয়াতে লাগলো।
আর লাইব্রেরিতে উপস্থিত সকলেই চোখ বড় বড় করে ডন আন্টির এমন অবস্থা দেখতে লাগলো। ওরা কখনোই ভাবেনি যে ডন আন্টিকেও কেউ জব্দ করতে পারে। ডন আন্টি হতাশার শ্বাস ফেলে বললেন, এরা আবার এসেছে আমার মান সম্মান খেয়ে দিতে। তিশা আর ওসমান একটা নির্জন জায়গায় বসে আছে। ভার্সিটি এসে ওসমানের পুরোনো দিনের সমস্ত কথা মনে পড়ে গেল। লুকিয়ে লুকিয়ে তিশাকে দেখা, বন্ধুদের সাথে আড্ডা, পড়াশোনা সবকিছু। ওসমান সেসবই ভাবছিল। হঠাৎই বইয়ের দিকে নজর যেতে ও ভ্রু কুঁচকে বলে, কি ব্যাপার বলো তো? আজ মনে হচ্ছে তুমি একটু বেশি লজ্জা পাচ্ছ। এমন লজ্জা তো মনে হয় তোমার ফেক আইডি ধরে ফেলার দিনও পাওনি। তিশা চৌকিতে ওসমানের দিকে তাকিয়ে বলে, আর যাই হোক, ওই টপিক তুলবেন না। এখনো মনে পড়লে আমার মাটির সাথে মিশে যেতে ইচ্ছে করে। ওসমান হেসে ফেলে বলল, হাসিনা খাতুন আইডির মালিকটা কিন্তু খুব কিউট ছিল। চুপ থাকুন, ওই হাসুর টপিক তুলবেন না। প্রশ্নই ওঠে না। আমি জীবনেও হাসিনা খাতুন আইডির কথা ভুলে যাব না। তোমার অতীতের কাণ্ড কারখানাগুলো ভীষণ কিউট ছিল। অতীত বড় ভয়ঙ্কর, অতীত টেনে আনবেন না চৌধুরী সাহেব। ওসমান আবারও হেসে ফেলল। নিজেকে সামলে নিয়ে বলতে লাগলো, আচ্ছা ঠিক আছে, এবার বলো লজ্জা পাওয়ার কারণ কি? কথাটা শোনা মাত্রই এতক্ষণের বিরক্তি মাখা মুখের তিশা মুহূর্তেই লজ্জায় লাল হয়ে গেল। তা দেখে ওসমান ব্যস্ত গলায় বলল, এই যে আবারও বলো কি হয়েছে? তিশা জোরে জোরে শ্বাস নেয়। তারপর ওসমানের দিকে তাকিয়ে ওর চোখে চোখ রেখে বলে, আপনাকে যখন আলিফের সাথে দেখি তখন আমার খুবই ভালো লাগে। আপনাদের মামু ভাগ্নের জুটিটা অনেক কিউট। এটা তো অনেকবার বলেছো, কিন্তু এর সাথে তোমার লজ্জা পাওয়ার সম্পর্ক কি? তিশা চোখ সরিয়ে নেয়। নিচের দিকে তাকিয়েও বোরখায় আঙ্গুল পেঁচাতে পেঁচাতে বলে, আসলে আসলে কি? আসলে হয়েছে কি, কি? তিশা গড়গড় করে বলল, আমি প্রেগনেন্ট। ওসমান ঘোরের মধ্যে বলে। এটা তো ভালো কথা। হঠাৎই হুঁশ ফিরতে ওসমান হতভম্ব হয়ে গেল। লজ্জায় লাজ হওয়া তিশার দিকে তাকিয়ে কম্পিত গলায় বলল, কি? জি। আর ইউ শিওর? ইয়া, আমরা এবার পারফেক্ট ফ্যামিলি হব। ওসমান খুশিতে শ্বাস নিতে পারছে না। ও বসা থেকে উঠে চক্কর কাটতে লাগলো। জোরে জোরে শ্বাস নিল। তারপর কিছুক্ষণ পায়চারি করার পর আবারও তিশার সামনে এসে উৎফুল্ল গলায় বলতে লাগলো, তুমি জানো না আমি ঠিক কতটা খুশি। নিজের প্রাণের ভার্সিটিতে এমন একটা নিউজ দেওয়ার জন্য তোমাকে অসংখ্য ধন্যবাদ। আমি আজ পরিপূর্ণ মাই ওয়াইফ। তিশা মুচুর মুচুর হাসলো। ওসমান তিশার কপালে কপাল ঠেকিয়ে শান্ত গলায় বলল, তোমাকে ভালোবাসি, আজীবন ভালোবাসবো। আমার বাচ্চাকে দ্রুত আমার কাছে এনে দাও প্লিজ। আয়শা নিজের স্বামী ছেলেকে লুকিয়ে গুরুত্বপূর্ণ একটা জায়গায় চলে এসেছে। সেই মহান গুরুত্বপূর্ণ জায়গাটা হচ্ছে ওয়াশরুম সাইজের সিঙ্গেল কমিটি। দরজা খুলে আয়শা দেখতে পেল মাকড়সার জাল দিয়ে জায়গাটা ভরে গেছে। তা দেখে আয়শা ভীষণ আহত হলো। তবুও ভেতরে প্রবেশ করে আশেপাশে দেখতে লাগলো। দেখতে দেখতে ও বলল, আমি ছাড়া এই সিঙ্গেল কমিটির মর্ম কেউ বুঝলো না রে। ছে, বিয়ের পর সবাই বদলে গেছে, কিন্তু সভাপতি মানে আমি কখনো বদলে যাব না। আমি আজীবন সিঙ্গেলই থাকবো। আয়শা মাকড়সার জালগুলোকে মনোযোগ দিয়ে দেখলো। প্রতিটি জালে একটা একটা করে মাকড়সা। তা দেখে আয়শা ইমোশনাল হয়ে বলতে লাগলো, আও, সিঙ্গেল তোরা? ঠিক আছে, সিঙ্গেল কমিটির দায়িত্ব আজ থেকে তোদের হাতেই ন্যস্ত করলাম। সিঙ্গেলদের জন্য লড়াই করে যা, আমি পিছনে আছি তোদের। বারিশ নিজের ছেলেকে কোলে নিয়ে নিজের কেবিনে বসে আছে। ও টেবিলের উপর অনেকগুলো বই রাখা। বারিশ প্রতিটি বই আলিফকে দেখাতে দেখাতে বলে, এগুলো মুখস্থ করে রাখো। নিজের মায়ের মতো পড়া চোর হলে পাছা লাল করে দেবো। ছোট্ট আলী বাবার ধমক শুনে ঠোঁট উল্টাতে লাগে। তা দেখে বারিশ বলে, খবরদার কালামিল করার চেষ্টা করবে না। বইগুলোর দিকে মনোযোগ দাও, পড়াশোনায় দেরি হয়ে যাচ্ছে তোমার। বারিশ আলিফকে প্রতিটা বই পড়ে শোনাতে লাগলো। বেচারা ছোট্ট আলিফ চোখ পিট পিট করে সেসব দেখেই যাচ্ছে আর বারবার দরজার দিকে তাকিয়ে মাকে খুঁজছে। ওর অপেক্ষা দীর্ঘ হলো না। আয়শা চলে আসে। ও আসার সাথে সাথে বারিশ ভেলকি দেখি বইকে দূরে সরিয়ে আলিফকে বলতে লাগলো, আমার ছেলেটা হাঁটা শিখবে কবে? আয়শা এসে আলিফকে নিজের কোলে তুলে নিয়ে বল, সময় হলে হাঁটবে, তবে পকেট মারাটা এখন থেকে শেখাচ্ছি। আপনার পকেট খালি করতে হবে তো। লজ্জা করে না? না। ওকে, মানুষের লজ্জা নাই থাকতে পারে, এতে দোষের কিচ্ছু নেই। আমাদের আজিমেরও তো লজ্জা নেই। আপনারও নেই? মায়ের কথা শুনে আলিফ খিলখিল করে হেসে ওঠে। তা দেখে বারিশ বলে, ছেলেটা দিন দিন তোমার মতো হয়ে যাচ্ছে। নিঃসন্দেহে আপনার মতো ছাত্রীদের সাথে অন্তত চিপকে থাকবে না। এই মুখ সামলে কথা বলো। ছেলের সামনে এসব কি বলছো? আমি বিবাহিত। আয়শা মুখ ভেঙচি কাটে।
বারিশ আয়শার পাশে এসে বসে ওর গালে হুট করে চুমু খায়। আয়শা চমকে উঠে বলে, ছেলে দেখছে। ছেলে তোমার বলা একটু আগের কথাটাও শুনেছে। ছ্যাঃ, অশ্লীল। বারিশ হাসে। আয়শার গাল টেনে দিয়ে বলে, স্নো হোয়াইট, একটা কথা বলি। আয়শা শান্ত হয়ে গেল, ইশারায় সম্মতি জানালো। বারিশ বলতে লাগলো, আমি যখন প্রস্তুত ছিলাম না, আগ্রহী ছিলাম না, ঠিক তখন তুমি আমার জীবনে পদার্পণ করেছিলে। সময়ের আগে আমি তোমাকে পেয়ে গিয়েছিলাম, ঠিক বসন্তের কৃষ্ণচূড়ার মতো। গ্রীষ্মকালের কৃষ্ণচূড়া আমার জীবনে বসন্তকালেই ফুটেছে। আয়শা হাসতে হাসতেই বলল, লজ্জা দিচ্ছেন কেন? আশ্চর্য, তোমার না লজ্জা নেই? ধ্যাত। বারিশ হেসে ফেলল। আয়শাও হেসেই চলেছে। বাবা মায়ের এমন হাসির দিকে ছোট্ট আলিফ আহাম্মক হয়ে তাকিয়ে থাকলো। হয়তো মনে মনে বলছে, হায় আল্লাহ, এ কোন পাগল বাবা মা দিলে আমাকে।